সন্ধ্যা আপনাদের সাথে আছে আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস, হাত বাড়িয়ে দাও এবং কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র উৎসবের সময়সূচি। সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি, এই স্লোগান নিয়ে ৬৪ জেলায় ১৫ দিনে ২২টি চলচ্চিত্র প্রদর্শনের প্রস্তুতি হিসেবে দেশের সব জেলায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। দেশের সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী জলযোগ। প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন আগামীকাল ঢাকায় ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। দরিদ্র রিকশা চালক বাবু মল্লিকের ১ বছর ২ মাস বয়সের ছেলে সানির হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যাওয়ায় ডাক্তার জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের জন্য প্রায় ১.৫ লক্ষ টাকা প্রয়োজন, যা দরিদ্র রিকশা চালক বাবু মল্লিকের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সে তার ছেলে শিশু সানির চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। জটিল রোগে আক্রান্ত শিশু সানিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা বাবু মল্লিক, সঞ্চয় হিসাব নম্বর ৩২৮২১, ইসলামী ব্যাংক, ফার্মগেট শাখা, ঢাকা। মোবাইল নম্বর ০১৯৫৬৮০১৮৮৪। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত ৮টা ২০ দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। তুমি শুভ্রার উপরে রাগ করে থেকো না প্লিজ। না, কিন্তু সম্রাটের উপর এত রাগ কেন আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারি না। আমি তেমন কিছু জানি না। ওই শুভ্রার এক বান্ধবীর সাথে মনে হয় সম্রাট ইনভলভ ছিল। রাত ৯টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ থাকছে হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। আমি বলতে চাচ্ছি যে তুমি আমাকে সন্দেহ করে যদি আগাও তাহলে জুইকে খুঁজে পেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তুমি ছাড়া আমার মেয়েকে কে লুকিয়ে রেখেছে বলো? কিডন্যাপ করলে তো টাকার জন্য ফোন করতো না? রেশমা, জুই যেমন তোমার মেয়ে, জুই তো আমারও মেয়ে। আমি ওর কসম খেয়ে বলছি যে আমি এই কাজ করিনি। হ্যাঁ, বাবা হিসাবে আমার যেটুকু কর্তব্য, দায়িত্ব আমি কোনো কিছুই হয়তো করতে পারিনি, তার শাস্তি আমার প্রাপ্য। তুমি যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল আজ রাতের এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা।
প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি কথা সাহিত্যিক মনি হায়দার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? চমৎকার। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনার লেখা এ পর্যন্ত প্রায় 52টি বই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই তো আপনি এই লেখালেখির সাথে যুক্ত আছেন। প্রথমে যেটি জানতে চাই যে বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? এখন চলছে বিজয়ের মাস, ডিসেম্বর মাস। স্বাভাবিকভাবেই যা লিখছি সব অধিকাংশ হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। মুক্তিযুদ্ধের গল্প লিখছি বেশ কয়েকটা। 16 ডিসেম্বর নানা পত্র পত্রিকায় সেই গল্পগুলো প্রকাশিত হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আপনার বেশ কয়েকটি বই আছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের গল্প নামে যে একটি বই আছে, আপনার 22টি গল্পের একটি গল্পের বই। তো এই বইটি তো দর্শক পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই যে মূলত কোন অনুপ্রেরণা থেকে আপনি মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে লেখা শুরু করলেন? দেখুন, যে লেখক বাংলাদেশে বাস করে, যে বাংলাদেশে যার জন্ম হয়েছে, সে অনিবার্যভাবেই মুক্তিযুদ্ধ নিয়ে লিখবে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করবে, মুক্তিযুদ্ধকে অনুভব করবে। এই যে আজকে আপনার সঙ্গে কথা বলছি এনটিভির এই শুভ সন্ধ্যা অনুষ্ঠানে, এর নিট ফলাফল কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অর্জিত বাংলাদেশ। যদি বাংলাদেশটা না হতো তাহলে কিন্তু পাকিস্তানিরা আমাদের শাসন করতো। ধরুন, বাংলা একাডেমি ডিজি থাকতো একজন সিন্ধি, আমাদের টেলিভিশন ডিজি থাকতো একজন পাঞ্জাবি, আমাদের শিখতে হতো উর্দু ভাষা, এবং ওরা আমাদের সবসময় পায়ের নিচে রাখতো, তাই না? তো সেই জায়গা থেকে আজ আমরা একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তা আমাদের তো মুক্তিযুদ্ধ অনিবার্যভাবে ধারণ করতে হবে। আরেকটি কথা বলি যে মুক্তিযুদ্ধ আমার ভেতরে খুব তীব্রভাবে ক্রিয়া করে। কেন করে? মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সেটা হচ্ছে 1971 সালে। তখন আমি খুব কিশোর, বা কিশোর চেয়ে একটু কম বয়স, হয়তো 2 বা ক্লাস 3-তে পড়ি। আমার বাড়ি হচ্ছে বরিশালে, পিরোজপুর জেলার কচা নদীর পাড়ে একটি গ্রাম। সেই আমি শৈশবে দেখেছি নদীর পাশ দিয়ে নদীর স্রোতের সঙ্গে সঙ্গে অসংখ্য লাশ ভেসে যেতে। সে নারী এবং পুরুষ, শিশু নির্বিশেষে প্রচুর লাশ ভেসে যেতে দেখেছে। তখন তো আর অতটা বুঝেছি লাশ ভেসে যাচ্ছে। এবং খুব এখন যত দিন যাচ্ছে, আমার যত বড় হয়েছে, আমি যত লেখালেখি শুরু করেছি, সেই দৃশ্যটা আমাকে খুব ভাবায়। আরও কষ্ট দেয় যে সেই লাশগুলোর উপর দেখেছি কাক বসে বসে ঠুকরে ঠুকরে মাংস খাচ্ছে। এখন মনে হয় যে সেই লাশটি কার ছিল, কোন জননীর ছিল, কোন পিতার ছিল, কোন পুত্রের ছিল, কোন স্বামীর ছিল, কোন বোনের ছিল তো কারো। এই বাংলার কোনো বাঙালির তো লাশ। সেই লাশের ভেতর দিয়ে অর্জিত বাংলাদেশ। আমি কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প লিখব না, কিংবা তার উপন্যাস লিখব না, তার কথা বলবো না? আমি কেন? 7.5 কোটি মানুষ এবং আজকের 20 কোটি মানুষ প্রত্যেকেই বলবে। সেই কারণেই আমি মুক্তিযুদ্ধের গল্প লিখি, মুক্তিযুদ্ধের উপন্যাস লিখি, মুক্তিযুদ্ধের ঘটনা মানুষের কাছে বলি। আচ্ছা, মুক্তিযুদ্ধের গল্পের এই যে 22টি গল্পের একটি সংকলন ছিল মুক্তিযুদ্ধের গল্প, যেটা আপনার লেখা, কি কি ধরনের গল্পকে আপনি সন্নিবেশ করেছিলেন এই বইতে? আসলে এটা বলা খুব কঠিন যে কি কি ধরনের গল্প। অজস্র রকমের গল্প আছে। এই গল্পগুলো পড়লে ব্যাপারগুলো বোঝা যাবে। প্রত্যেকটা গল্প তো ছোট ছোট সিনথেটিক নিয়ে তৈরি হয়, নানা রকমের বিষয় এবং অনুষঙ্গ থাকে। সেই গল্পগুলো পড়লে পরে পাঠক বুঝবে যে আসলে মুক্তিযুদ্ধকে একজন লেখক, একজন গল্পকার কিভাবে দেখেন। আমি নানা মাত্রিকতায় দেখবার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতা আন্দোলনকে। এটি মূলত কোন ধরনের পাঠকদেরকে মাথায় রেখে আপনি লিখেছিলেন? এটা বড়দের গল্প। এটা বড়দের গল্প। বড়রা, যারা বড় পাঠক, বয়স্ক পাঠক, তারা এটা ভালো বুঝতে পারবেন। কারণ মুক্তিযুদ্ধের মধ্যে তো প্রচুর পাশবিকতা ছিল। পাকিস্তানিরা ধর্ষণ করেছে, হত্যা করেছে, নির্মমভাবে লুণ্ঠন করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেটা তো শিশুদের জন্য নয়, শিশুদের পারফেক্ট আবার আলাদা। তাদের জন্য একটু কোমল, সফট এবং একটু ভেবেচিন্তে লিখতে হয়। এটা বড়দের জন্য, বড়দের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। এটা শোভা থেকে বেরিয়েছে। সামনে তো বইমেলা আছে, এবং বইমেলাকে সামনে রেখে নিশ্চয়ই আপনি বেশ কয়েকটি গল্প উপন্যাস লিখেছেন। এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই। আমার মনে হয় এবার আগামী বইমেলায়, যেটা সামনে প্রস্তুত হচ্ছে, 5 থেকে 7টি বই বের হবে আমার। এর মধ্যে একটা গল্পের বই হচ্ছে আমার বিনু খালা। এটা হচ্ছে বড়দের জন্য গল্পের বই। এখানে 11টা গল্প থাকবে। এটা বের করছে বটেশ্বর। আমার একটা ক্যারেক্টার আছে পাতলাদা, বাচ্চাদের জন্য একটা ক্যারেক্টার। যদিও তাকে বলা হয় পাতলা, কিন্তু আসলে সে অনেক লম্বা, চওড়া, স্বাস্থ্যবান, এবং তার হাত হচ্ছে বখতিয়ার খিলজির মতো লম্বা। তো তার কিছু ছোট বন্ধু আছে, সাগরেদ আছে, এদেরকে নিয়ে সে অদ্ভুত সব কাণ্ড কারখানা করে বেড়ায়। সেই সব নিয়ে আমার একটা গল্পের বই বেরোচ্ছে। এটার নাম হচ্ছে দড়ির উপর পাতলাদা। এটা বের করছে কথা প্রকাশ। ভূত আমাদের শিশু কিশোরদের জন্য খুব একটা প্রিয় ক্যারেক্টার। তো আমার একটি ভূতের উপন্যাস বেরোচ্ছে, তার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ভূত। স্বামী স্ত্রী মিলে ভূত, এবং বাচ্চাকে শহরের কয়েকটা বাচ্চা গ্রামে বেড়াতে যায়, তারা ভূতের পাল্লায় পড়ে এবং ভূত মাছ খেতে চায়। সেই মাছ দিয়ে কিভাবে উদ্ধার হয়, সেরকম একটা ব্যাপার হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ভূত। এরকম তারপর আরেকটা গল্পের বই হচ্ছে বাচ্চাদের, সেটা হচ্ছে যে আপনার পরিবেশ এবং প্রকৃতি। বাংলাদেশ একটি ডিজাস্টার কবলিত দেশ, প্রচুর বন্যা হয়,
নদী ভাঙ্গন হয়, এর ভেতর থেকে আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা কিভাবে বেঁচে থাকতে পারে, সারভাইভ করতে পারে, সেসব নিয়ে আমার 9টা গল্প নিয়ে একটা বই বেরোচ্ছে। তার নাম হচ্ছে প্রকৃতি ও পরিবেশের গল্প। আরেকটা হচ্ছে উপন্যাস বেরোচ্ছে বড়দের, সেটা হচ্ছে নায়ক ও নায়িকারা। আমি তো টিভি নাটক লিখি এবং এদের সমস্ত নায়ক নায়িকাদের সঙ্গে একটা যোগাযোগ আছে বা দেখি তাদের ক্যারেক্টার, সব কিছু নিয়েই একটা গল্পের উপন্যাস, নাম হচ্ছে নায়ক ও নায়িকারা। এটা একটা বড় রোমান্টিক উপন্যাস এবং এই সময়ের নায়ক নায়িকাদের যেরকম কাণ্ড কারখানা, তারা কি করছে, অভিনয় জগৎ এবং বাইরের মানুষ এদেরকে কিভাবে দেখে, তারকা, এই সব কিছু মিলিয়ে একটা উপন্যাস হচ্ছে নায়ক ও নায়িকারা। আমি এখানে আরেকটা ইনফরমেশন আপনাকে দেই, সেটা হচ্ছে যে আমরা যে বুলবুল ললিতকলা একাডেমি যে প্রতিষ্ঠানটা চিনি বুলবুলের নামে, এই বুলবুল ছিলেন অসাধারণ নৃত্যশিল্পী। তার নাচ দেখে জওহরলাল নেহরু থেকে মুগ্ধ হয়েছিলেন, তার নাচ দেখে ইরানের পাহলভি পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন। আর সারা বাংলাদেশে তিনি ব্রিটেনে সেই 50-এর দশকে বাংলাদেশের নাচ ইউরোপে প্রচলন করেছিলেন। তিনি একজন উপন্যাসিকও ছিলেন। অনেকের কাছে অজানা একটা উপন্যাস, অসাধারণ উপন্যাস প্রাচী নাম। এটা ছিল আপনার 40-এর দশকে, যখন রেঙ্গুন ছিল, ব্রিটিশ কলোনি ছিল। রেঙ্গুন তখন কসমোপলিটন শহর ছিল। আপনার আমাদের নোয়াখালী, চিটাগং, কলকাতা, এই অঞ্চলের মানুষ এখানে বসবাস করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, জাপান যখন বোমা মারা শুরু করে, তখন সেইখানে বাঙালি মানুষগুলো কিভাবে বেঁচে ছিল এবং তারা শত শত মাইল হেঁটে, পায়ে হেঁটে, এক অসাধারণ দুর্দান্ত এবং পাশবিক এবং মর্মান্তিক বর্ণনা আছে সেই উপন্যাসটায়। আমি সেই উপন্যাসটা 1942 সালে বেরিয়েছিল, তারপর আর বের হয়নি। তো সম্প্রতি সেই বইটা আমি পেয়েছি এবং আরেকটি প্রকাশনা সংস্থা থেকে সেটি বেরোচ্ছে আমার সম্পাদনায়। উপন্যাসটির নাম প্রাচী। আচ্ছা, যেহেতু বিজয়ের মাস এবং সামনে আমরা জানি 16ই ডিসেম্বর, আপনি প্রথমেই যেটি বলেছিলেন যে এই বিজয়ের মাসকে সামনে রেখে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন লেখালেখি করছেন, যেটি পত্রপত্রিকায় প্রকাশিত হবে। এই বিষয়ে একটু ছোট্ট করে জানতে চাই যে মূলত কি ধরনের গল্প উঠে আসছে আপনার এই লেখায়? গল্প তো আখ্যান, একটা সামান্য বিষয় নিয়ে মানুষের যে গল্প লেখে, যে উপন্যাস লেখে, তার মাথায় ছোট ছোট কারুকাজ তৈরি হয়ে যায়। সেরকম একটি কারুকাজ সম্প্রতি আমি লিখলাম যে শহরের একটি মফস্বল শহরের বয়স্ক মানুষটির মৃত্যু, এই নামে একটা গল্প। সে গল্পটা হচ্ছে এরকম যে একজন মানুষ, বয়স্ক মানুষ, অনেক তার বয়স হয়েছে, প্রায় 60 বা 70 বয়স হয়েছে, সে মারা গেছে এবং সেটা স্থানীয় পত্রিকায় চা খেতে খেতে তার কয়েকজন বন্ধুরা দেখে। দেখার পর তখন তার গল্প হয় যে এই যে মানুষটি মারা গেছে, ওই মানুষটি ছিলেন দুর্ধর্ষ গেরিলা 1971 সালে। পাকিস্তানিদের একদম নাবিশ্বাস তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু ঘটনা হলো কি, যখনই তিনি মুক্তিযুদ্ধটা শেষ হয়ে যায়, দেশটার বিজয় হয়ে যায়, তিনি মনে করেছেন আমার দায়িত্ব শেষ। আমার মাতৃভূমির বিপদে পড়েছিল, আমার মা আমাকে ডেকেছিল, আমি তাকে উদ্ধার করেছি, এখন আমি আমার কাজে ফিরে যাই। তিনি ছিলেন রিক্সা চালক। তিনি আবার রিক্সা চালাতে শুরু করলেন এবং যখন বয়স হলো তখন আর তিনি রিক্সা চালাচ্ছিলেন না, তিনি রিক্সার গ্যারেজ তৈরি করে রিক্সা সারছিলেন। এতদিন পর ওই বন্ধুদের মনে হলো যে এই মানুষটি এরকম ছিল, আমরা তাকে মনেও করিনি, চলো আজকে আমরা যাই। এবং তিনি সরকারের লিস্টেও তার নামটা উঠাননি কখনোই। তিনি মনে করেছেন এটা আমার দায়িত্ব ছিল, এর কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, আমার রাষ্ট্রের কাছ থেকে কিছু পাওয়ার নেই। তখন জানাজা হচ্ছে, কোনো পুলিশ নাই, কোনো স্যালুট নাই, তখন ওই সহকর্মী বন্ধুরা মিলে দাঁড়িয়ে তাকে স্যালুট দেয়। আচ্ছা, এটা হচ্ছে এই গল্পের মূল বিষয়। আচ্ছা, আপনি তো লেখালেখির বিভিন্ন মাধ্যমে আছেন, শিশু সাহিত্য, গল্প, উপন্যাস। আপনার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গাটি কোথায়? আমার সবগুলোই ভালো লাগে। যখন যে ধরেন কোনো পত্রিকা থেকে যখন একটি গল্প চায় আমি গল্প লিখি, যখন কোনো উপন্যাস চায় ঈদ সংখ্যার জন্য আমি উপন্যাস লিখি, যখন কেউ নাটক চায় আমি নাটক লিখি। আমার গদ্যের যে কোনো বিষয় লিখতে আমার ভালো লাগে, এমনকি প্রবন্ধ লিখতে আমার ভালো লাগে যদি কেউ চায়। আচ্ছা, শিশু সাহিত্য লেখার জন্য তো আপনি পুরস্কৃত হয়েছেন। আমরা জানি যে এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার এবং অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার আপনি পেয়েছেন। তো এই যে কাজের স্বীকৃতি স্বরূপ যখন একটি অর্জন হয় তখন কেমন লাগে? অনিবার্যভাবে ভালো লাগে। আপনি তো কাজ করছেন, কাজ করতে যখন কেউ বলে যে কাজটা ভালো হয়েছে, আপনাকে স্বীকৃতি দেয়, আপনার ভেতরে এক ধরনের আনন্দধারা তৈরি হয়। একজন লেখকের তো এটাই সবচেয়ে বড় পাওয়া, একটি স্বীকৃতি, একটি পুরস্কার, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া। একজন লেখক এইটুকুই চায়। লেখক তো মূলত সমাজের সবচেয়ে বড় নিভৃতচারী মানুষ, নীরবে নিভৃতে লেখে, কিন্তু কেউ যখন সামনে নিয়ে আসে তখন অনিবার্যভাবে তার ভালো লাগে, আমারও ভালো লাগে। বিড়ালের সঙ্গে আড়ি, এই গল্পটির জন্য আপনি এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। এর মূলত প্রেক্ষাপটটি কি ছিল গল্প? ওই যে আগে বলছিলাম যে আমার একটা ক্যারেক্টার আছে পাতলাদা, সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে। এই বিড়ালের সঙ্গে আড়ি হচ্ছে পাতলাদারই একটি ঘটনা। পাতলাদা হচ্ছে যে খুব মজা করে খায়, অনেক রকমের খাবার থাকতে হয়, সেরকম খাচ্ছে, হঠাৎ তাকে দেখে যে তার ডালের যে বাটিটা, সেই বাটিটা হচ্ছে যে বিড়ালে খাচ্ছে, তখন তার খুব রাগ হলো। এবং
তার মানে বিড়ালের সাথে পাতলা দায়ের যে সম্পর্ক সেটি নিয়ে পরবর্তীতে কাহিনীটি এগিয়ে গেছে। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আমাদের সময় আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার এই লেখালেখির ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি। আপনাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।